আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ রইল। সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি ফারহানা তাসমিন, প্রভাষক মনোবিজ্ঞান, আব্দুল আউল বিশ্ববিদ্যালয় কলেজ, তেলিহাটি, শ্রীপুর, গাজীপুর। পাঠ পরিচিতি, উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, সপ্তম অধ্যায়, মনোবিজ্ঞানের গবেষণা পদ্ধতিসমূহ, রিসার্চ মেথডস ইন সাইকোলজি। আচ্ছা শিক্ষার্থীরা, দেখো তো ছবিটি দেখে কি মনে হচ্ছে তোমাদের? এখানে বিভিন্ন বিজ্ঞানের সরঞ্জাম দেখা যাচ্ছে, গবেষণার জন্য বিভিন্ন রকমের সরঞ্জাম দেখা যাচ্ছে। গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে কী করা হয়? গবেষণাগারে গবেষণা করা হয়। আচ্ছা বলো তো দেখি, মনোবিজ্ঞান কাকে বলে? মনোবিজ্ঞান হলো জীবিত প্রাণী, বিশেষ করে মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞানসম্মত অনুধানকে মনোবিজ্ঞান বলে। মনোবিজ্ঞানকে কি বিজ্ঞান বলা যায়? কোনো বিষয় বিজ্ঞানের আওতাভুক্ত কিনা তা চারটি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে বিষয়বস্তু, বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, প্রয়োগশীলতা। তাই মনোবিজ্ঞান বিজ্ঞান কি না তার জন্য আমাদেরকে বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ জানতে হবে, তাহলে আমরা জানবো যে মনোবিজ্ঞান বিজ্ঞান কি না। তাহলে আসো আজকে আমাদের পাঠ বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতির ইংরেজি হচ্ছে সায়েন্টিফিক মেথড। বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। প্রথমে কি করতে হয়? অবজারভেশন করতে হয়, পর্যবেক্ষণ করতে হয়। এরপরে কোয়েশ্চেন করতে হয় যে কোনো ঘটনা বা বিষয়বস্তু কেন ঘটেছে। এরপরে প্রকল্প, হাইপোথেসিস গ্রহণ করতে হয়। এরপরে পরীক্ষা নিরীক্ষা চালাতে হয়। এরপরে ডাটা কালেকশন করতে হয়, তথ্য নির্মাণ করতে হয়। এরপরে উপসংহার, ফলাফল লিখতে হয়। এই হচ্ছে সায়েন্টিফিক মেথড। এগুলো হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ। আজকের পাঠ শেষে তোমরা বৈজ্ঞানিক পদ্ধতি কী তা বলতে পারবে, পরীক্ষণ পদ্ধতি কী তা বলতে পারবে, বৈজ্ঞানিক বা পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করতে পারবে। দেখো, সুশৃঙ্খলভাবে গবেষণালব্ধ জ্ঞানী হলো বিজ্ঞান। বিজ্ঞানী যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলী বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন তাকেই সাধারণ কথায় বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। তাহলে দেখো, বিজ্ঞান কাকে বলে? সুশৃঙ্খলভাবে গবেষণালব্ধ জ্ঞানী হলো বিজ্ঞান। বিজ্ঞানী যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলী বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সাধারণ তথ্য প্রতিষ্ঠা করেন তাকেই সাধারণ কথায় বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। বিজ্ঞানী কী করেন? যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও বিভিন্ন রকমের প্রাকৃতিক বিষয়াবলী বর্ণনা করেন, ব্যাখ্যা করেন এবং বিশ্লেষণের মাধ্যমে কী করেন? সাধারণ তথ্য প্রতিষ্ঠা করেন। তাকে কি বলে? সাধারণ কথায় বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। বৈজ্ঞানিক পদ্ধতি একটি সমস্যা সমাধানমূলক প্রক্রিয়া। বৈজ্ঞানিক পদ্ধতি একটি কি? সমস্যা সমাধানমূলক প্রক্রিয়া যা তথ্য নির্মাণ, তথ্য যাচাইকরণ, অধিকতর নির্ভরযোগ্য ব্যাখ্যা দান ও সঠিক ভবিষ্যৎবাণী করা বোঝায়।
তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে গিয়ে একটি সমস্যা যা সমাধানমূলক প্রক্রিয়া, যা তত্ত্ব নির্মাণ, তারপর প্রকল্প গঠন এবং নির্ভরযোগ্য ব্যাখ্যাদান ও সঠিক ভবিষ্যৎবাণী করা বোঝায়। তাই হচ্ছে গিয়ে বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতির কতগুলি ধাপ আছে দেখো। প্রথমে কি করবে? অবজারভেশন করবে, মানে পর্যবেক্ষণ করবে, যে বিষয়টা বা ঘটনা নিয়ে গবেষণা করবে সেটাকে প্রথমে কি করতে হবে? পর্যবেক্ষণ করতে হবে। এই পর্যবেক্ষণের মাধ্যমে যে ঘটনাটি কেন ঘটেছে বা কী জন্য ঘটেছে বা ঘটনা সম্পর্কে একটা সমস্যা তৈরি হবে। সমস্যা মানেই হচ্ছে কি প্রশ্ন। তারপরে কি করবে? সেই ঘটনা বা বিষয়টি সম্পর্কে তার পিছনের ঘটনাবলী সম্পর্কে একটা গবেষণা করবে, ডাটা কালেকশন করবে, তথ্য সংগ্রহ করবে, ডিজাইন অ্যান্ড কন্ডাক্ট অ্যান্ড এক্সপেরিমেন্ট এবং পরীক্ষণের নকশা তৈরি করবে এবং কিভাবে পরীক্ষণটা পরিচালনা করবে তার আগে একটা সঠিক পরিকল্পনা তৈরি করে নিতে হবে। এরপরে ফর্মুলেট অ্যান্ড হাইপোথেসিস, এরপরে কি করতে হবে? প্রকল্প গঠন করতে হবে বা অনুমান করতে হবে যে পরীক্ষণের ফলাফল কী আসতে পারে। এরপরে অ্যানালাইসিস অ্যান্ড গ্রাফ, এরপরে ড্র কনক্লুশন, মানে উপসংহার বা ফলাফল। এই হচ্ছে গিয়ে পরীক্ষণ পদ্ধতির ধাপ। পরীক্ষণ পদ্ধতির ধাপগুলোর মধ্যে বলেছি কি? প্রথমে অবজারভেশন, তারপরে লিড টু কোয়েশ্চন ফর্ম হাইপোথেসিস মাস্ট বি টেস্টেড থ্রো এক্সপেরিমেন্ট। হাইপোথেসিস মানে প্রকল্প, যে বিষয় বা ঘটনা সম্পর্কে আমরা গবেষণা করব তার ফলাফল কি আসতে পারে তার সম্পর্কে আগেই অনুমান করাকে বলে কি? হাইপোথেসিস বা প্রকল্প বা অনুমান। এরপরে অ্যানালাইসিস, ডাটা কালেকশন, অ্যানালাইজ করতে হবে, ড্র কনক্লুশন, উপসংহার, ফলাফল দেওয়া হবে, শেয়ার রেজাল্ট শেয়ার করবে। এই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি ধাপ। দেখো এখানে একটা অবজারভেশন, একটা ছোট গাছ, তারপরে মাটি আর সার দেওয়া আছে। এখানে বিষয়গুলি দেখলো, তারপরে এরপরে কোয়েশ্চেন করলো যে হুইচ টাইপ অফ ফার্টিলাইজার ওয়ার্কস দ্য বেস্ট, এই গাছ বড় করার জন্য কোন সারটা বেশি ভালো হবে। তখন এখানে 3 ধরনের সার আছে, এ বি সি। প্লান্টস গ্রো উইথ ফার্টিলাইজার, এ উইল গ্রো দ্য ফার্স্টেস্ট। হাইপোথেসিস মানে আগে থেকে সে অনুমান করলো, যে পরীক্ষক অনুমান করে নিল যে এখানে এই এ বি সি সার থেকে এই সারটা সবচেয়ে বেশি দ্রুত গতিতে চারা গাছকে বড় হতে সাহায্য করবে। এটা আগে থেকে অনুমান করে নিল। তাহলে প্রথমে কি করলো? ঘটনাটা অবজারভেশন করলো, প্রশ্ন আসলো যে কোন ধরনের সার সবচেয়ে বেশি উৎপাদনে কার্যকরী হবে। তারপরে অনুমান গঠন করলো বা হাইপোথেসিস বা প্রকল্প গঠন করলো, যে আগে থেকে ফলাফল কি হতে পারে সেটা একটা অনুমান করে নিল। এরপরে যখন অ্যানালাইসিস করলো, পরীক্ষা করলো, এক্সপেরিমেন্ট চালালো, দেখা গেল যে এইখানে এই টবের মধ্যে এই সার দেওয়া হয়েছে, এখানে বি সার, এখানে সি সার। দেখা গেল যে আগে থেকে অনুমান করা হয়েছে যে এই সার দিলে গাছটি দ্রুত বড় হবে। দেখো এখানে এ সারের গাছটি দ্রুত বড় হয়েছে, বি সার গাছটি একদম মরমর অবস্থা, সি সারের সেখানে গাছটি একদম ছোট রয়েছে। তাহলে দেখা গেল কি ফলাফল? দ্য হাইপোথেসিস ওয়াজ প্রুভড কারেক্ট, মানে আমাদের প্রকল্প সঠিক হয়েছে। এটা হচ্ছে কনক্লুশন। বুঝতে পেরেছো বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ কি? এই হচ্ছে গিয়ে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ। প্রথমে অবজারভেশন, তারপর কোয়েশ্চন, হাইপোথেসিস, এরপরে রেজাল্টস, এরপরে কনক্লুশন, যে আগে যে হাইপোথেসিস বা অনুমান বা প্রকল্প গঠন করেছিল রেজাল্টের সাথে সেটা মিলিয়ে নিয়ে উপসংহার করলো যে দ্য হাইপোথেসিস ওয়াজ প্রুভড কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো। দেখো বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে, কিন্তু আমাদের সিলেবাসে উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান 2য় পত্রের সিলেবাসে 3টি প্রধান বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে গিয়ে পরীক্ষণ পদ্ধতি, এক্সপেরিমেন্টাল মেথড। একটা হচ্ছে নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ, সিস্টেমেটিক অবজারভেশন।
আরেকটা হচ্ছে চিকিৎসা পদ্ধতি, ক্লিনিক্যাল মেথড। আমরা আজকে পরীক্ষণ পদ্ধতিটা সম্পর্কে পড়ব, আগামী ক্লাসে বাকি দুটি পদ্ধতি পড়ব। পরীক্ষণ পদ্ধতি, এক্সপেরিমেন্টাল মেথড। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে কোনো আচরণ ও মানসিক প্রক্রিয়াকে পরীক্ষণ করার যে পদ্ধতি তাকে পরীক্ষণ পদ্ধতি বলে। কি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে কোনো আচরণ ও মানসিক প্রক্রিয়াকে পরীক্ষণ করার যে পদ্ধতি তাকে কি বলে? পরীক্ষণ পদ্ধতি বলে। আরেকভাবে আমরা বলতে পারি, গবেষণাগারে নিয়ন্ত্রিত পরিবেশে অনির্ভরশীল ও নির্ভরশীল জলের সম্পর্ক নির্ণয় বৈজ্ঞানিক কৌশলী হলো পরীক্ষণ পদ্ধতি। এখন যদি ক্লাসে হতো তাহলে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞেস করতে, অনির্ভরশীল জল আর নির্ভরশীল জল কাকে বলে। কোনো পরীক্ষণে আমরা যে জলের প্রভাব দেখতে চাই তাকে বলে কি? অনির্ভরশীল জল। আর অনির্ভরশীল জলের প্রভাবে প্রাণীর আচরণে যে পরিবর্তন লক্ষ্য করা যায় তা হচ্ছে গিয়ে নির্ভরশীল জল। যেমন ধরো, শিক্ষণের উপর বলবর্ধকের প্রভাব, আমরা এই পরীক্ষণটি যদি করতে চাই, এখানে শিক্ষণের উপর বলবর্ধকের প্রভাব মানে শিক্ষণের উপরে পুরস্কারের প্রভাব আছে কিনা এখানে, তাহলে অনির্ভরশীল জল কোনটা হবে? পুরস্কার। আর নির্ভরশীল জল কোনটা হবে? শিক্ষণ। শিক্ষণটা কিসের উপর নির্ভরশীল? পুরস্কারের উপরে। শিক্ষণে পুরস্কার দিলে শিক্ষণ ত্বরান্বিত হয় নাকি পুরস্কার না দিলে শিক্ষণ ত্বরান্বিত হয়, সেটা নিয়ে যখন আমরা গবেষণা করব শিক্ষণ উপর বলবর্ধকের প্রভাবে, সেখানে অনির্ভরশীল জল হচ্ছে বলবর্ধক আর নির্ভরশীল জল হচ্ছে গিয়ে শিক্ষণ। এরকম দেখো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে গিয়ে পরীক্ষার আগের দিন রাতে তুমি কয়েক ঘন্টা ঘুমালে, যদি রাত জেগে পড়ো তাহলে রাতে ঘুমানোর উপর নির্ভর করে ভালো পরীক্ষা দেওয়া বা A+। এটা হচ্ছে গিয়ে ঘুমানোর উপর নির্ভর করে কি? ভালো পরীক্ষা দেওয়া। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস মানে কি? অনির্ভরশীল চলটা হচ্ছে গিয়ে ঘুমানোর কি পরিমাণ তুমি ঘুমিয়েছো সেটা, আর নির্ভরশীল চলটা কোনটা হচ্ছে? পরীক্ষা দেওয়া, ভালো হওয়া বা মন্দ হওয়া। তুমি যদি ভালোভাবে ঘুমাও তাহলে তোমার পরীক্ষাটা ভালো হবে, আর যদি উদ্বেগের সাথে দুশ্চিন্তা নিয়ে ঠিকমতো তোমার ঘুম না হয় তাহলে পরীক্ষাটা খারাপ হবে। এটা হচ্ছে গিয়ে অনির্ভরশীল ও নির্ভরশীল চল। আর এইভাবে গবেষণাগার নিয়ন্ত্রিত পরিবেশে কি করা হয়? অনির্ভরশীল ও নির্ভরশীল চলের সম্পর্ক দেখতে চাওয়া হয়। অনেক সময় গবেষণাগারে দেখা যায় যে আমরা বিশেষ করে পরীক্ষণ পদ্ধতিতে নির্ভরশীল জলের উপর অনির্ভরশীল জলের প্রভাব দেখতে চাই, আর পরীক্ষণে আমরা যে জলের প্রভাব দেখতে চাই তাকে কি বলে? অনির্ভরশীল জল। আর পরীক্ষণে আমরা যে জলের প্রভাব দেখতে চাই না তাকে বলে কি? বাহ্যিক জল। যেমন ধরো, বাইরের শব্দ, হঠাৎ করে কেউ পরীক্ষা দেওয়ার সময় হঠাৎ করে কারো আগমন, এগুলি হচ্ছে গিয়ে বাহ্যিক জল। তো পরীক্ষণ পদ্ধতিতে কি করা হয়? নিয়ন্ত্রিত পরিবেশে বাহ্যিক জল যাতে না আসতে পারে, শুধুমাত্র নির্ভরশীল জলের উপর আর অনির্ভরশীল জলের প্রভাব দেখার জন্য এই দুইটা জল ছাড়া যাতে আর কোনো জল না আসতে পারে, সব পরিবেশটা নিয়ন্ত্রণ করে তারপর পরীক্ষণ পদ্ধতিতে গবেষণা করা হয়। একে বলা হয় পরীক্ষণ পদ্ধতি। কি করা হয়? গবেষণাগার নিয়ন্ত্রিত পরিবেশে অনির্ভরশীল জল ও নির্ভরশীল জলের মধ্যে সম্পর্ক নির্ণয়ে বৈজ্ঞানিক কৌশলী হলো পরীক্ষণ পদ্ধতি। আর অনির্ভরশীল জল কাকে বলে? কোনো পরীক্ষণে আমরা যে জলের প্রভাব দেখতে চাই সেটা হচ্ছে অনির্ভরশীল জল। আর অনির্ভরশীল জলের প্রভাবে পরীক্ষণ পাত্রের আচরণ যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় নির্ভরশীল জল। আশা করি বুঝতে পেরেছ, কোনো পরীক্ষণে গবেষণাগার নিয়ন্ত্রিত পরিবেশে আমরা অনির্ভরশীল ও নির্ভরশীল জলের মধ্যে যে সম্পর্ক নির্ণয় করার যে বৈজ্ঞানিক কৌশল সেটাই হচ্ছে গিয়ে পরীক্ষণ পদ্ধতি। বৈজ্ঞানিক আর পরীক্ষণ পদ্ধতি একই। বৈজ্ঞানিক বা পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ দেখো। 1 নাম্বার হচ্ছে গিয়ে নিয়ম নীতি প্রয়োগ, রুলস অ্যাপ্লাই। 2 হচ্ছে নিয়ন্ত্রিত পরিবেশ। 3 কার্যকরী সংজ্ঞা, সঠিক পরিকল্পনা, ব্যক্তি নিরপেক্ষতা, পুনরাবৃত্তি, নির্ভরযোগ্যতা, যথার্থতা,
সাধারণীকরণ, প্রয়োগশীলতা। বৈজ্ঞানিক বা পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলো কী কী তাহলে দেখো, নিয়ম নীতি প্রয়োগ, রুলস অ্যাপ্লাই, নিয়ন্ত্রিত পরিবেশ, কন্ট্রোলড এনভায়রনমেন্ট, কার্যকরী সংজ্ঞা, অপারেশনাল ডেফিনেশন, সঠিক পরিকল্পনা, দ্য রাইট প্ল্যান, ব্যক্তি নিরপেক্ষতা, অবজেক্টিভিটি, পুনরাবৃত্তি রিপিটেশন, নির্ভরযোগ্যতা, রিলিয়েবিলিটি, যথাযথতা, ভেরিফিকেশন, সাধারণীকরণ, জেনারেলাইজেশন, প্রয়োগশীলতা, অ্যাপ্লিকেবিলিটি। এই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির বা পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ। তাহলে এগুলো আমরা বিস্তারিত জানবো এখন। চলো আমরা জানি বিস্তারিত কি। নীতি প্রয়োগটা কি দেখো, গবেষণা পরিচালনা, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও ফলাফল জানার জন্য নিয়ম নীতি কড়াকড়ি অনুসরণ করা হয়। কি করা হয়? গবেষণার পরিচালনা, তথ্য সংগ্রহ, তথ্য নির্মাণ এবং ফলাফল জানার জন্য নিয়ম নীতির কড়াকড়ি অনুসরণ করা হয়। কোন পদ্ধতিতে? বৈজ্ঞানিক বা পরীক্ষণ পদ্ধতিতে। নিয়ম নীতির প্রয়োগ করা হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে, তাই নিয়ম নীতি প্রয়োগ বৈজ্ঞানিক পদ্ধতি বা পরীক্ষণ পদ্ধতির একটা বৈশিষ্ট্য। দেখো, নিয়ন্ত্রিত পরিবেশ, কন্ট্রোলড এনভায়রনমেন্ট। বিজ্ঞানী যখন কোনো আচরণ পর্যবেক্ষণ করেন তখন তা গবেষণাগার নিয়ন্ত্রিত পরিবেশেই করে থাকেন। এখানে পরীক্ষক সাধারণত একটি উদ্দীপক পরীক্ষণ পাত্রের উপর প্রয়োগ করেন এবং তার ফলাফল লক্ষ্য করেন। নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষক কী করেন? একটা নির্দিষ্ট উদ্দীপক পরীক্ষণ পাত্রের উপর প্রয়োগ করেন এবং তার ফলাফল লক্ষ্য করেন। যেমন শিক্ষণের উপর বলবর্ধকের প্রভাব, এখানে কি করা হবে? শুধু বলবর্ধকের প্রভাবটা প্রয়োগ করা হবে এবং তার ফলাফল লক্ষ্য করা হবে। বলবর্ধকের প্রভাব আছে কি নাই তার ফলাফল লক্ষ্য করা হয়। শুধুমাত্র একটা উদ্দীপক পরীক্ষণ পাত্রের উপর প্রয়োগ করা হয়। কোনো পরীক্ষণে যে জলের প্রভাব দেখতে চাওয়া হয় সেটাই হচ্ছে গিয়ে অনির্ভরশীল জল। কোনো পরীক্ষণে যে জলের প্রভাব দেখতে চাওয়া হয় তাকে কি বলে? অনির্ভরশীল জল। তাহলে দেখো, পরীক্ষণ পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে কি করা হয়? গবেষক শুধু একটা উদ্দীপক একটা অনির্ভরশীল জল পরীক্ষণ পাত্রের উপর প্রয়োগ করেন এবং তার ফলাফল লক্ষ্য করেন। আর কোনো পরীক্ষণে গবেষক যে জলের প্রভাব দেখতে চান না সেটা হচ্ছে কি বাহ্যিক জল। এই বাহ্যিক জলটাকে নিয়ন্ত্রিত করে তারপর কিন্তু গবেষণাগারে পরীক্ষণ পদ্ধতি পরিচালনা করতে হয়। এর জন্য এটাকে বলা হয়েছে যে নিয়ন্ত্রিত পরিবেশ। পরীক্ষণে যাতে বাহ্যিক জলের প্রভাব না পড়ে সেই জন্য গবেষক নিয়ন্ত্রিত পরিবেশে গবেষণা কাজ পরিচালনা করেন। বাহ্যিক জল কীরকম হতে পারে? বাইরের শব্দ, গাড়ির শব্দ, সূর্যের আলো, গরম, ঘড়ির শব্দ, বিভিন্ন রকমের বাইরের পরিবেশ থেকে আগত বাহ্যিক জল কী করে? পরীক্ষণের উপর প্রভাব বিস্তার করতে পারে। তাই বাহ্যিক জল যাতে পরীক্ষণের উপর প্রভাব বিস্তার না করতে পারে তাই বাহ্যিক জলকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রিত পরিবেশে গবেষণা কাজ পরিচালিত করা হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে। আর কোনো পরীক্ষণে আমরা যে জলের প্রভাবটা দেখতে চাই তাকে কি বলে? অনির্ভরশীল জল। আর অনির্ভরশীল জলের প্রভাবে প্রাণীর আচরণে যে পরিবর্তন লক্ষ্য করা যায় তা হচ্ছে গিয়ে নির্ভরশীল জল। অনেক সময় বাহ্যিক জলের প্রভাবে পরীক্ষণের ফলাফল প্রভাবিত হয়, তাই জলের নিয়ন্ত্রণ খুবই জরুরি। বাহ্যিক জলটার কারণে কি হয়? পরীক্ষণের ফলাফল প্রভাবিত হয়। পরীক্ষক সাধারণত একটি উদ্দীপক পরীক্ষণ পাত্রের উপর প্রয়োগ করেন এবং তার ফলাফল লক্ষ্য করেন। একটি উদ্দীপক ব্যতীত অন্যান্য উদ্দীপক অপরিবর্তিত রাখেন এবং এতে একটি উদ্দীপক প্রয়োগের ফলে আচরণ কী পরিবর্তন হয়েছে সে সম্পর্কে জানা যায়। তাই নিয়ন্ত্রিত পরিবেশ পরীক্ষণ পদ্ধতির একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য যে বাহ্যিক জল নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রিত পরিবেশে গবেষণাগারে উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া সম্পর্কে গবেষণা করা হয় পরীক্ষণ পদ্ধতিতে। বুঝতে পেরেছ? এই যে দেখো, কোনো পরীক্ষণ চলার কালে যদি বাইরের কোনো লোক আগমন, এটা হচ্ছে কি বাহ্যিক জল। এই বাহ্যিক জলটাকে নিয়ন্ত্রণ করে গবেষণাগারে বা পরীক্ষণাগারে গবেষণা বা পরীক্ষণ পরিচালনা করা হয়। এটা হচ্ছে বাহ্যিক জল। বাহ্যিক জল নিয়ন্ত্রণ করতে হবে।
কার্যকরী সংজ্ঞা, অপারেশনাল ডেফিনেশন, যে বিষয় নিয়ে গবেষণা করা হয় তা স্পষ্টভাবে চিহ্নিত করে সহজভাবে বর্ণনা করাই হলো কার্যকরী সংজ্ঞা। মানে যে বিষয় নিয়ে আমি গবেষণা করব সেই বিষয়ে স্পষ্টভাবে চিহ্নিত করে সহজভাবে যদি বর্ণনা করা হয় সেটা হচ্ছে কার্যকরী সংজ্ঞা। মনোবিজ্ঞানী প্রাণীর আচরণ সম্পর্কে কি করেন? গবেষণা করেন। প্রাণীর আচরণের মধ্য থেকে একটি আচরণ বা প্রতিক্রিয়াকে পর্যবেক্ষণের জন্য নির্বাচন করেন। যেমন মনোযোগের একটি কার্যকরী সংজ্ঞা প্রদান করার পরই মনোযোগের উপরে কি করা হবে? বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করা হয়। এক্ষেত্রে ধারণাসমূহকে এমনভাবে সংজ্ঞায়িত করতে হয় যেন সংজ্ঞার সাথে চলের সমন্বয় করা যায়। কার্যকরী সংজ্ঞা ব্যতীত গবেষণার বিষয়বস্তু অস্পষ্ট হয়ে পড়ে। মানে আমি যে বিষয় নিয়ে গবেষণা করব সেটাকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা বর্ণনা করতে হবে। আর কার্যকরী সংজ্ঞা ছাড়া গবেষণার বিষয়বস্তু কি হবে? অস্পষ্ট হয়ে পড়ে এবং বিষয়বস্তু সম্পর্কে সঠিক সিদ্ধান্ত আসা যায় না। তাই কার্যকরী সংজ্ঞা মানে গবেষণার বিষয়বস্তুকে সুস্পষ্টভাবে বর্ণনা করা হচ্ছে কি পরীক্ষণ পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সঠিক পরিকল্পনা, দ্য রাইট প্ল্যান। পরিকল্পিতভাবে ও সঠিকভাবে নকশা অনুসরণ করে গবেষণা পরিচালনা করলে ফলাফল নিরপেক্ষ হয়। গবেষণা পরিচালনার আগে কিভাবে গবেষণাটি করতে হবে তার একটা নকশা করতে হবে এবং নকশা করে সেই অনুযায়ী পরিচালনা করলে ফলাফল নিরপেক্ষ হয়। ব্যক্তি নিরপেক্ষতা বা বস্তুনিষ্ঠতা। ব্যক্তি নিরপেক্ষতা মনোবিজ্ঞানের বিষয়বস্তু হলো কি? আচরণ। মনোবিজ্ঞানের বিষয়বস্তু আচরণ। নিরপেক্ষভাবে এই আচরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। আর আচরণ সম্পর্কে কোনো মনোবিজ্ঞানী কী করেন? যেভাবে তথ্য সংগ্রহ করতে পারেন অন্যরাও যাতে একইভাবে গবেষণা করতে পারেন। এই জন্য এ ধরনের ব্যক্তি নিরপেক্ষতার কারণে মনকে বাদ দিয়ে আচরণকে মনোবিজ্ঞানের বিষয়বস্তু করা হয়েছে। মনোবিজ্ঞানে কি আচরণ বিষয়বস্তুটা হচ্ছে আচরণ, আর মনোবিজ্ঞানে আচরণকে একজন মনোবিজ্ঞানী যেভাবে গবেষণা করতে পারেন বা আচরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারেন অন্যরা একইভাবে আচরণ সম্পর্কে গবেষণা করতে পারেন। এই কারণে কি করে মনোবিজ্ঞানীরা কী করেছেন? মনকে বাদ দিয়ে আচরণকে মনোবিজ্ঞানের বিষয়বস্তু করেছেন ব্যক্তি নিরপেক্ষতার জন্য। আর দেখো আচরণ সম্পর্কে কোনো মনোবিজ্ঞানী যেভাবে তথ্য সংগ্রহ করতে পারেন অন্যরা কীভাবে গবেষণা করতে পারেন। এখানে কোনো ব্যক্তির পছন্দ অপছন্দ বা ইচ্ছা অনিচ্ছার মূল্য নেই। বস্তুনিষ্ঠভাবে পরীক্ষণ কাজ পরিচালিত হয়। বস্তুনিষ্ঠভাবে পরীক্ষণ কাজ পরিচালিত হয় কোথায়? পরীক্ষণ পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতিতে। তাই ব্যক্তি নিরপেক্ষতা বা বস্তুনিষ্ঠতা হচ্ছে গিয়ে পরীক্ষণ পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতির একটা বৈশিষ্ট্য। এখানে হচ্ছে গিয়ে একজন গবেষক একটা বিষয় বা ঘটনা নিয়ে যেভাবে গবেষণা করতে পারেন অন্যরা ঠিক একইভাবে সেই বিষয় বা ঘটনা নিয়ে গবেষণা করতে পারেন। আর হচ্ছে গিয়ে এখানে ব্যক্তি পছন্দ অপছন্দ ইচ্ছার অনিচ্ছার মূল্য নেই। তাই বস্তুনিষ্ঠভাবে পরীক্ষণ কাজ পরিচালিত হয়। পুনরাবৃত্তি, রিপিটেশন। গবেষক বা পরীক্ষকরা কোনো একটা গবেষণার ফলাফল একবার গবেষণা করে সিদ্ধান্ত নেন না, সেই গবেষণাটা বা পরীক্ষণটা বারবার করে পুনরাবৃত্তি করে তবে ফলাফল সম্পর্কে একটা সিদ্ধান্ত নেন। বহু সংখ্যক পরীক্ষণের পুনরাবৃত্তি করে তবে কোনো ফলাফল সম্পর্কে বিজ্ঞানীরা কী করেন? সিদ্ধান্ত নেন। কোনো বিষয় বা বিষয়বস্তুকে বা আচরণকে দ্বারা বিজ্ঞানীরা কী করেন? বারবার পর্যবেক্ষণ করেন। আচরণটি এমন হবে যেন তার পুনরাবৃত্তি ঘটে। আচরণ বা কোনো বিষয় বা ঘটনা এমন হবে যেন তার কী হবে? পুনরাবৃত্তি ঘটে। যেসব ঘটনা মাত্র একবার ঘটে সেসব ঘটনা নিয়ে বিজ্ঞানী আগ্রহী থাকবে না। একবার ঘটনা যদি একবারই ঘটে তাহলে সেটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণাও করতে পারবে না, সেটা নিয়ে তারা আগ্রহী থাকবে না। পুনরাবৃত্তি ঘটে শুধু এমন আচরণেই কী করবেন? কার্যকারণ আবিষ্কার সম্ভব।
পুনরাবৃত্তি ঘটে এমন ঘটনা বা বিষয় বা আচরণ নিয়ে গবেষণা করা বা তার কার্যকারণ আবিষ্কার সম্ভব। তাই যেসব আচরণ বারবার ঘটে, মনোবিজ্ঞানী সেই ধরনের একটি আচরণকে পর্যবেক্ষণ ও পরিমাপ করেন। বিজ্ঞানী বহু সংখ্যক ব্যক্তিকে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেন। এটা হচ্ছে রিপিটেশন। যেমন পদার্থবিজ্ঞানের গবেষণায় হাইড্রোজেন অক্সিজেনের একটা সংমিশ্রণে কি হয়, পানির উৎপন্ন হয়। এই গবেষণাটা করে একটা গবেষণাগারে গবেষণা করে যে ফলাফল পাওয়া যাবে, অন্য গবেষণাগারে গবেষণা করেও একই ফলাফল পাওয়া যাবে। আবার শিক্ষণের উপর বলবদ্ধকের প্রভাব আছে কিনা, মানে পুরস্কারের প্রভাব আছে কিনা, সেই গবেষণাটা করে শিক্ষণের উপরে বলবদ্ধকের মানে পুরস্কারের প্রভাব আছে কিনা, সেই গবেষণাটা একজন গবেষক করে যে ফলাফল পাবেন, অন্যরা একই ফলাফল পাবেন। মানে গবেষণাটা তারা বারবার করে সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্ভরযোগ্যতা, যখন একই ব্যক্তি বা দলের উপর বারবার গবেষণা করে যখন একই রকম ফল পাওয়া যায়, তখন তাকে কি বলা হয়? নির্ভরযোগ্য বলা হয়। যখন একটি দল বা একই ব্যক্তির উপর গবেষণা করে একই রকম ফলাফল পাওয়া যাবে, সেই গবেষণাটাকে বলা হবে কি? নির্ভরযোগ্য। যেমন কারোর উপর যদি শিক্ষণের উপর বলবদ্ধকের প্রভাব আছে কিনা সেই গবেষণাটা আমরা করি, তাহলে যদি দেখা যায় যে শিক্ষণের উপর বলবদ্ধকের প্রভাব আছে, সবসময় তাকে একই ব্যক্তিকে নিয়ে বা একই দলের উপর গবেষণা করে যদি একই ফলাফল পাই, তাহলে সেই গবেষণাটাকে আমরা কি বলবো? নির্ভরযোগ্য। তাই নির্ভরযোগ্যতা পরীক্ষণ পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতির আরেকটি বৈশিষ্ট্য। যথার্থতা, বিজ্ঞানী যখন তার গবেষণা ফলাফল প্রকাশ করেন, তখন পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ উক্ত পরীক্ষণের হুবহু পরীক্ষা করে দেখতে পারেন। মানে একজন গবেষক একটা বিষয় বা ঘটনা নিয়ে গবেষণা করার পর অন্য গবেষকেরা যদি সেই ঘটনা বা বিষয় নিয়ে হুবহু পরীক্ষা করে দেখেন, যদি পূর্বের পরীক্ষার সাথে সঙ্গতিপূর্ণ ফলাফল পাওয়া যায়, একই রকম ফলাফল পাওয়া যায়, তবে তাকে যথার্থ বলা হয়। ভেরিফিকেশন, তাই যথার্থতা ও বৈজ্ঞানিক পদ্ধতি বা পরীক্ষণ পদ্ধতির আরেকটি বৈশিষ্ট্য। সাধারণীকরণ, জেনারেলাইজেশন, প্রতিনিধিত্বমূলক অল্প নমুনার উপর গবেষণা করে সমগ্র জনসমষ্টি সম্পর্কে সিদ্ধান্ত উপনীত হওয়াকে সাধারণীকরণ বলে। আমরা যদি কোনো একটা বিষয় বস্তু বা আচরণ নিয়ে গবেষণা করি, সমগ্র জনগোষ্ঠী পপুলেশন সবার উপর গবেষণা করতে পারবো না। সেখান থেকে আমরা কিছু নমুনা বাছাই করে কয়েকজনকে নিয়ে তার উপর গবেষণা করি। গবেষণা করে যে সিদ্ধান্ত উপনীত হই তাকে বলে কি? সাধারণীকরণ। কি? অল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে সাধারণ সত্যে উপনীত হওয়াকেও কি বলা হয়? সাধারণীকরণ। দেখো, প্রতিনিধিত্বমূলক অল্প নমুনার উপর গবেষণা করে সমগ্র জনসমষ্টি সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হওয়াকে কি বলতেছে? সাধারণীকরণ বলতেছে। একজন গবেষক কি করেন? বিশ্বের সকল মানুষের উপর গবেষণা পরিচালনা করতে পারেন না। বিশ্বের সকল মানুষের উপর কি একসাথে একজন গবেষক পরিচালনা করতে পারবেন? অবশ্যই না। তিনি একটি প্রতিনিধিত্বমূলক নমুনার উপরে গবেষণা করে সিদ্ধান্তে পৌঁছান। একটা প্রতিনিধিত্বমূলক নমুনার উপরে গবেষণা করে সিদ্ধান্তে পৌঁছান। বহু সংখ্যক পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্যসমূহ বিশ্লেষণ করে বিজ্ঞানী একটি সূত্রে উপনীত হন। যেমন বিজ্ঞানী যদি নিয়ন্ত্রিত পরিবেশে বহু লোকের উপর গবেষণা করে একটা সিদ্ধান্ত উপনীত হন, দেখা যায় যে সমগ্র জনগোষ্ঠীর উপর তো গবেষণা করা যাবে না, তার থেকে অল্প সংখ্যক নমুনার উপরে গবেষণা করে যেই সমগ্র সমষ্টি সম্পর্কে যে সিদ্ধান্ত উপনীত হয় তাকে বলে কি? সাধারণীকরণ। এটা হচ্ছে সাধারণীকরণ, জেনারেলাইজেশন। প্রয়োগশীলতা, অর্জিত জ্ঞান, মনোবিজ্ঞানে প্রাপ্ত অর্জিত জ্ঞান, গবেষণাগারে প্রাপ্ত অর্জিত জ্ঞান মানুষের দৈনন্দিন জীবনে কার্যক্রম সহজ করার লক্ষ্যে ব্যবহার করাই প্রয়োগশীলতা। গবেষণাগারে যে তথ্য নির্মাণ করা হয় সেটা যখন আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা হয় তাকে বলা হয় কি? প্রয়োগশীলতা। বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাপ্ত জ্ঞান মানুষের ব্যবহারিক জীবনের কল্যাণে প্রয়োগ করা হয়।
এই যে দেখো আমাদের দৈনন্দিন জীবনে মনোবিজ্ঞানের ব্যবহার ইমপ্রুভ কমিউনিকেশন, বিল্ড সেলফ কনফিডেন্স, বিল্ড বেটার রিলেশনশিপস ইন দিস ইউর কেরিয়ার। দৈনন্দিন জীবনে মনোবিজ্ঞানের ব্যবহার, মনোবিজ্ঞানের শিল্পক্ষেত্রেও মনোবিজ্ঞানের ব্যবহার লক্ষ্য করা যায়। শিল্পক্ষেত্রে মনোবিজ্ঞানের ব্যবহারের মাধ্যমে শিল্পক্ষেত্রে উৎপাদন পরিমাণ বৃদ্ধি পায়। আবার দেখা যায় যে শিক্ষাক্ষেত্রেও মনোবিজ্ঞানের তথ্যসমূহ ব্যবহৃত হয়। যেমন ধরো আমরা মনোবিজ্ঞানের গবেষণাগারে জানতে পারলাম যে শিক্ষণ কি, শিক্ষণের উপাদানসমূহ কি করলে শিক্ষণ ত্বরান্বিত হয়। যখন দেখা গেল কি শিক্ষাদানের সময় যখন এই মনোবিজ্ঞানের শিক্ষণের মূলনীতিগুলো, শিক্ষণের পদ্ধতিগুলো আমরা প্রয়োগ করব, সেটাই হয়ে যাবে ব্যবহারিক। বাড়ি কাজ, বৈজ্ঞানিক পদ্ধতি কি? পরীক্ষণ পদ্ধতি কি? বৈজ্ঞানিক বা পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে মনোবিজ্ঞানের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সবাই বাড়িতে বসে ভালো করে অনলাইন ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে বাড়িতে বাড়ি কাজ করবা, বাড়িতে বসে মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।